থানা থেকে হান্নান মাসুদ ছাড়িয়ে নিয়েছিল যে চাঁদাবাজদের, সেই চাঁদাবাজরা আবার চাঁদাবাজির ঘটনায় গ্রেফতার হয়েছে এবং এই ঘটনার পরে আমরা দেখেছিলাম তাকে একটি শোকজ করা হলো এবং তিনি জবাব দিলেন। আপনারা সন্তুষ্ট হয়ে তাকে আবার সেই শোকজটা উইথড্র করলেন। একটু আপনার মন্তব্য শুনতে চাই যে এভাবে চাঁদাবাজদের ছাড়িয়ে এনে, আপনারা তো চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ গড়ার কথা বলছেন, চাঁদাবাজদের ছাড়িয়ে এনে আবার যে ছাড়াতে যায় তাকেও আবার আপনারা মাফ করে দিলেন একরকম, এবং সেই চাঁদাবাজ আবার চাঁদা, আপনি তো উস্কে দেওয়া, একরকম প্রণোদনা দেওয়া, সহযোগিতা করা, কি বলবেন? আমি একটু আগের প্রসঙ্গে আধা মিনিট একটু বলে নিই যে ধরেন যদি একজন ফ্ল্যাগ বেয়ারার হয় আমাদের বাংলাদেশের, আমরা দেখতে পাচ্ছি যে পার্বত্য চট্টগ্রামে একটি ছেলে বা মেয়ে যখন আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করে আমরা বাংলাদেশি হিসেবে ট্রিট করছি। ধরুন যদি রাঙামাটির একটা ছেলে বা মেয়ে একটা কৃতিত্বের স্বাক্ষর রাখে, ধরেন একটা স্পোর্টসের একটা ইভেন্টে, আমরা কিন্তু বলবো যে একটা একজন বাংলাদেশ ছেলে বা মেয়ে, সর্বোচ্চ বলতে গেলে রাঙামাটির একজন নাগরিক বা ইত্যাদি। তো এই যে আমাদের বাংলাদেশি ন্যাশনালিটির জায়গাতে আমরা পাসপোর্ট যখন বেয়ার করি বা এনআইডি কার্ড বাংলাদেশি লেখা থাকে, এথনিসিটির কথা বললেন, সেখানে নানান প্রসঙ্গ, এই যে নাগরিক হয়ে উঠবার যে সুযোগ, যে রাজনীতি, আমাদের মনে হয় রাজনৈতিক দল থেকে শুরু করে আমাদের বুদ্ধিজীবী যারা রয়েছেন, শিক্ষক সমাজ যারা রয়েছেন, যারা ডেভেলপমেন্ট নিয়ে ভাবেন, আমাদের প্রেস, সব মিলে আমাদের মনে হয় যে পিস অ্যান্ড কনফ্লিক্ট এগুলা ম্যানেজমেন্টের অনেক পদ্ধতি রয়েছে, সারা বিশ্বে এটি স্বীকৃত। তো আলতাফের প্রশ্নটি চমৎকার, এটা কিন্তু আমরা স্থানীয় সমস্যা আকারে দেখে রাজনৈতিক হোক বা অন্যান্যভাবেই হোক এটা কিন্তু মিটিগেট করা সম্ভব। এটার জন্য একটা সলিউশনের দিকে যাওয়া উচিত। আমরা এই জন্যই বলি যে সেবা এবং সমস্যা সমাধানের রাজনীতি, এই অ্যাপ্রোচে যদি আমরা যাই, আমরা মনে করি পিস ইজ পসিবল। তো আমি প্রসঙ্গে আসছি হান্নান মাসুদ সম্পর্কে যেটি বলেছেন, দেখুন সম্ভবত ভুল না করলে ধানমন্ডি কলাবাগান ওইখান তখনকার একটি ঘটনা। তো বলা হয়েছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে তিনি সংশ্লিষ্ট ছিলেন, তো তার কমরেড হিসেবে তিনি সেখানে যেয়েছেন মোচলেকা দিয়ে যেভাবে ছাড়িয়ে আনা। ঘটনাটি আমার যতদূর মনে পড়ে, একজনকে গ্রেফতার করবার জন্য পুলিশ অফিসারকে বলছিলেন এবং তারা মনে করছিলেন এটি একটি মব বা তাকে ফোর্স করা হচ্ছে, তখন পুলিশ অফিসার বলছিলেন যে আমার দায়িত্ব আমাকে পালন করতে দিন, এই ধরনের ঘটনা। তো তিনি সেখানে গিয়েছেন এবং পরবর্তী সময় দেখা গিয়েছে ওই যে ছেলেটি যে সেখানে নেতৃস্থানীয় বা যিনি সম্মুখ সারিতে ছিলেন, তিনি আবার একটি চাঁদাবাজির ঘটনায় ঘটেছেন। তো এটি আমাদের জাতীয় নাগরিক পার্টি তিনি সদস্য নেই, এভাবে আমি কি দায় এড়াতে পারি? কিন্তু দেখুন অভ্যুত্থানে অনেক প্ল্যাটফর্মের লোকজন অংশগ্রহণ করেছে, অনেক ছাত্র সংগঠনের লোকজন অংশগ্রহণ করেছে। হান্নান মাসুদের সংশ্লিষ্টতা আসুক বা আমাদেরই আসুক, যারই আসুক, ফৌজদারি অপরাধ যখন করে সেটির বিচার কিন্তু আদালতে হয়। কিন্তু সে যদি কোনো সংগঠনে সংশ্লিষ্ট থাকে, সংগঠনের দায়িত্ব হচ্ছে তার ব্যাপারে সাংগঠনিক ব্যবস্থা নেয় পরিষ্কারভাবে। এটা আমরা বিএনপি, জামাত সহ আমাদের দল রাজনীতি দেখছি। কিন্তু আমরা কি তাদেরকে এই ফুসরতটা দিয়ে আবার এই কাজ করার সুযোগ দিচ্ছে কিনা, তাহলে আমাদের ক্রেডিবিলিটির প্রশ্ন উঠবে। তো আমাদের যে প্র্যাকটিস বা আমাদের নেতাকর্মীদের যা বলি, আমাদের ডিসিপ্লিনারি কমিটি রয়েছে, সেখানে আমরা সুস্পষ্টভাবে একটা প্রসেস মেনটেন করে ডিসিপ্লিনারি অ্যাকশন নেই, এবং যদি এটা ফৌজদারি অপরাধ হয় সেক্ষেত্রে কিন্তু আমাদের কোনো ধরনের পক্ষপাত বা প্রভাবিত করার কোনো সুযোগ থাকে না, সেটা আদালতে যাবে। যেই নির্দিষ্ট ছেলেটির কথা বললেন, তিনি যদি চাঁদাবাজি করে থাকেন, তো আমরা আমাদের জায়গা থেকে এই দাবি করছি যে বিচারিক আদালতে তিনি সম্মুখীন হবেন, যে ধরনের শাস্তি প্রয়োগ করা সম্ভব, এটা যেই হোক না কেন, এটি জাতীয় নাগরিক পার্টির হোক, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন হোক, ছাত্র দলের হোক, ছাত্র শিবিরের হোক, এই মানে এই দায় নেওয়া, দায় মুক্তি, এই জটিলতা আমরা যাচ্ছি না। তো যেহেতু একটি রাজনৈতিক দল কোনো ফৌজদারি অপরাধের বিচার করতে পারে না, তো সেক্ষেত্রে এটি সেখানে যাবে। হান্নান মাসুদের ক্ষেত্রে বলবো বা অন্যান্য ক্ষেত্রে আমাদের দায়িত্বশীল ভূমিকা মানে পালন করা উচিত, যে যদি আমি ন্যূনতম শঙ্কা করি যে আমার প্রশ্রয় আশ্রয়ে বা আমার নাম ব্যবহার করে কোনো সংশ্লিষ্টতা থাকার পরে কেউ এই ধরনের কর্মকাণ্ডে জড়িত হতে পারে, তো এই ধরনের থেকে নিজেদের নিরাপদ রাখা উচিত। এবং কিন্তু যখন একজন একটি অপরাধ করলো, অপরাধ করার পরেই তো তাকে, সেটা একজন প্রকাশকের বাসা ঘিরে মব সৃষ্টি করলো, সেই অপরাধের জন্যই তো তাকে গ্রেফতার করা হলো, তারপর সেখানে গিয়ে তাকে নিজের ক্ষমতা ব্যবহার করে তাকে ছাড়িয়ে আনা, এটা কি ধরনের চর্চা, কোন ধরনের রাজনীতির মধ্যে? দেখুন ধরেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অনেকে অংশগ্রহণ করেছেন, তো সেক্ষেত্রে একটা পরিচিতির ব্যাপার থাকে, অনুরোধের ব্যাপার থাকে। মোচলেকা দিয়ে নিয়ে আসার সিস্টেম কিন্তু বাংলাদেশে আছে। ধরেন কগনাইজেবল অফেন্স না, এই ধরনের ক্ষেত্রে কিন্তু পুলিশ কিছু কিছু ক্ষেত্রে আমাদের বিধান আছে আপনার জামিন দিয়ে দেওয়া, তিনি এটা অভিযোগ আকারে নিতে পারেন বা মামলা লজ হতে পারে ইত্যাদি ইত্যাদি ক্ষেত্রে। তো সেই ক্ষেত্রে মোচলেকা দিয়ে আনা, এটাকে আমি একজন আইনজীবী বা অ্যাক্টিভিস্ট আকারে ভিন্নভাবে দেখি। সবাই গেলে কি মোচলেকা দিয়ে আনতে পারবে না, এটা কিন্তু গার্ডিয়ানের ক্ষেত্রে অনেক ক্ষেত্রে ধরেন মারামারির ঘটনা ঘটেছে, ছোটখাটো মারামারির ঘটনা, ধমকাধমকির ঘটনা বা কিছু করা বয়ের বিবেচনায় আপনি শেষ করছি এটি। আমাদের যারা ধরেন
কিশোর বয়সের বা একেবারে তরুণ বয়সের, পুলিশকে কিন্তু এই ভূমিকায় আমরা সবসময় দেখেছি, সারা দেশেই হয়, যে তাদেরকে একটা গার্ডিয়ান বা দায়িত্বশীল কারো তত্ত্বাবধানে দেওয়া, যাতে কারেকশন প্রসেসের মধ্যে থাকা। তো আমি যখন কাউকে ছাড়িয়ে নিয়ে আসি, আমার কিন্তু দায়িত্ব রয়েছে ভবিষ্যতে সে যাতে এই ধরনের অপরাধে না জড়ায়। তো সেই দায়িত্ব তো তিনি পালন করতে ব্যর্থ হয়েছেন, তিনি তো ওই ধরনের অপরাধের চেয়ে আরো গর্হিত অপরাধে জড়িয়ে পড়েছেন। শেষ করে দিতে হবে, আমি মেহেদী হাসান পলাশ, আমি আপনার কাছেও শুনতে চাই যে বাংলাদেশে এই যে চাঁদাবাজি নিয়ে কথা হচ্ছে, বিশেষ করে বিএনপিরও অনেক নেতাকর্মী চাঁদাবাজিতে জড়িয়ে পড়ছে, একদম সংক্ষেপে আপনি একটু বলবেন যে আসলে চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ কিভাবে আমরা পেতে পারি? ধন্যবাদ। খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই জটিল প্রশ্ন করেছেন। চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ হতে গেলে আসলে আমাদের ব্যক্তি হিসেবে নিজে ভালো হতে হবে। প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল ব্যক্তি যদি আমরা ভালো না হই, তাহলে এই চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ করা কোনোভাবেই সম্ভব না। আমরা এই যে একটা বিপ্লব হলো, এই বিপ্লবের পরে আমরা দেখেছিলাম, মানে আমরা চিন্তা করেছিলাম যে এই বিপ্লবের পরে হয়তো একটা অন্য ধরনের বাংলাদেশ দেখব, কিন্তু আমরা দেখলাম বিপ্লবের পরে এই যে আওয়ামী লীগের বিপুল পরিমাণ লুটপাটের যে টাকা, যারা বিপ্লবের অংশীদার, তারা গিয়ে সবাই মানে ওই টাকা নেওয়ার চেষ্টা করছে। এবং আওয়ামী লীগ যখন দেখছে যে ঠিক আছে তুমি টাকা নাও, আমাকে রক্ষা করো, আমার বাকি সম্পদ, যার 100 কোটি টাকা আছে সে 10 কোটি টাকা দিয়ে বাকি 90 কোটি টাকা সে সেভ করছে। সবচাইতে অবাক কাণ্ড হলো যে আমাদের যারা এই যে জেনজি, আমরা চিন্তা করেছিলাম যে এরা ফ্রেশ ব্লাড, এরা হয়তো নতুন রাজনীতি করবে, কিন্তু আমরা দেখলাম যে তারা তাদের মানে প্রথম সুযোগটাও তারা মিস করে নাই। এই জন্য আমরা এই যে কিছুদিনের মধ্যেই মানে 3 মাসের মধ্যে একজনকে 150 কোটি টাকা, এই শেখ হাসিনার এপিএস 15 বছরে 400 কোটি টাকা, কারোর এপিএস আবার 150 কোটি টাকা হয়েছে। এটা খুব দুঃখজনক। এই জায়গা থেকে আমরা আসলে শেষ করে দিতে হবে। ধন্যবাদ আপনাকে। আলতাফ পারভেজ, আপনার মন্তব্য শুনতে চাই যে আসলে কিভাবে আমরা চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ সমস্যাও না, এটা এনসিপির সমস্যাও না, এটা জেনজিরও সমস্যা না। সম্প্রতি যে বেড়েছে এটা হলো বর্তমান সরকারের সমস্যা। এটা একটা দুর্বল সরকার, প্রায় অদক্ষ সরকার এবং ফেসবুক নির্ভর সরকার। আমি এগুলো বলেছি। দেখুন, এক জায়গায় যদি অরাজকতা ঘটে, সেটা তো সরকার যে কঠোর হস্তে দমন করবে। সম্প্রতি আমি এই গতকালও দেখেছি, রাজশাহীতে একজন তরুণ নেতা যে প্রায় 400 লোকের নামে গণ অভ্যুত্থানের গত বছর অগাস্টের ঘটনায় মামলা দায়ের করেছে, এবং রাজশাহীতে এমন কোনো ধনী ব্যক্তি নেই যাকে ওই মামলায় অন্তর্ভুক্ত করা হয়নি। এই ধরনের খুবই সরকার কি তাহলে দল, মানে তার যে এনডোর্স করেছে যে দলগুলো, সেই দলগুলোকে বিএনপি বলি, জামাত বলি, এনসিপি বলি, যে দলগুলো প্রভাবিত করেছে, সরকারের পদক্ষেপগুলোকে প্রভাবিত করেছে, এবং এরা কিংস পার্টির মতো ভূমিকা রাখছে। ওকে, আমরা বোধহয় এর বেশি কথা বলতে গেলে সময় লাগবে, কিন্তু আমার এখানে মনে হয়েছে যে সরকার এখানে দলের মধ্যে যারা অপরাধী এবং দলগুলো থেকে মানে যে তফাৎ করতে হবে সেই জায়গাটা বোধহয় মিস করে ফেলছে একটা।